সবাইকে স্বাগতম স্পিক উইথ আদনান চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার দ্বিতীয় ভিডিও এটি। আমি বিশেষ করে তুমি কথা বলে অভ্যাস হয়ে গিয়েছে। এখন অডিয়েন্সটা যেহেতু অনেক বড় হবে, আস্তে আস্তে যখন কথাগুলো বলবো আপনি বলার চেষ্টা করব। যারা তুমি বললে খুশি হও তাদের প্রতি কৃতজ্ঞ, এবং তুমি বললে অনেকেই অখুশি হও তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ আমি তো এখনই চেঞ্জ করতে পারছি না। যাই হোক, আজকের এই ভিডিওতে কথা বলবো রিসেন্টলি হচ্ছে এসএসসি রেজাল্ট দিয়েছে, এটা খারাপ করার কারণ কি এবং এটা আসলে দায় কারা, এই সব ব্যাপারে কথা বলার চেষ্টা করব। চলো শুরু করা যাক। সারা পৃথিবী জুড়ে একটি কথাই কিন্তু আমরা শুনি, কোনো দেশের যদি অর্থনীতি অথবা দেশকে যদি আপনি দাবায় রাখতে চান তাহলে তা প্রথম ধ্বংস করতে হবে শিক্ষা ব্যবস্থা। আমরা কিন্তু গত 15-16 বছর দেখে এসেছি পাশের হার অনেক বেশি ছিল, বাট এখন পাশের হার কম। পাশের হার কম কেন, এটার আসলে এফেক্ট কি, পাশাপাশি পাশের হার যখন বেশি ছিল এটার ইফেক্ট কি, সেটা একটু বিশ্লেষণ করি। দেখেন 15-16 বছর যে পরিমাণ পাশের হার ছিল, এটা কিন্তু অনেকেই পজিটিভভাবে নিচ্ছে, অনেকেই নেগেটিভভাবে নিচ্ছে। আমি একটু নেগেটিভভাবেই নিতে চাই, কারণ একদম নর্মাল শিক্ষার্থীরাও কিন্তু ভালো সিজিপিএ তুলতে পেরেছেন। পাশাপাশি পড়াশোনা খুব বেশি করতো না, তারাও কিন্তু একটা ভালো সিজিপিএ নিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে তারা কিন্তু অধ্যয়ন শুরু করছে। করার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যে একটা দক্ষ মানব সম্পদ আমরা তৈরি করতে চাই, স্কিলফুল যেসব শিক্ষার্থী আমরা তৈরি করতে চাই, সেটা কিন্তু আমরা রিসেন্টলি যারা বের হয়েছে বা খুব বেশি ভালো পাইনি। কারণ এসএসসি এইচএসসির যে সিস্টেমটা ছিল, শুধু সিজিপিএ বাড়াইতে হবে, পাশের সংখ্যা বাড়াইতে হবে, সরকারের মেন্টালিটি ছিল এরকম। বাট দিন শেষে আসলে হাতে কলমে শিক্ষা কতটুকু শিখলো, একাডেমিক কতটুকু শিখলো, এটা কিন্তু তাদের কিন্তু হেডেক ছিল না। তো আমি মনে করি ওই জায়গাটা অবশ্যই গত 15-16 বছরে যে সরকার ছিল, এটা শিক্ষার একটা ব্যর্থতা তাদের নিতেই হবে। বাট এখন এসে কি হয়েছে, মানে রিসেন্টলি 2 বছর ধরে আসলে কি হয়েছে, এখানেও কিন্তু পাশের সংখ্যা খুবই কম। এখানে আমি আসলে শুধু সরকারকে দোষারোপ করব না, এখানে হচ্ছে পুরো পলিসি পুরো সিস্টেমকে আমি হচ্ছে দোষারোপ করব। দোষারোপ কেমন, এখানে শিক্ষার্থীর সমস্যা আছে, এখানে এডুকেশন সিস্টেমের সমস্যা আছে, এখানে কিন্তু শিক্ষকদের সমস্যা আছে, এবং বড় সমস্যা এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অদক্ষ মানুষ, অশিক্ষিত মানুষ। বিভিন্ন স্কুল কলেজে কিন্তু ম্যানেজিং কমিটি যেটা থাকে, সভাপতি সেক্রেটারি অর্থাৎ গভর্নিং বডি যেটা থাকে, সেখানে কিন্তু অদক্ষ লোক এবং মূর্খ লোক কিন্তু এই জায়গাগুলো করে নিয়েছেন। তো এই কারণেও কিন্তু শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে। বাট পাশের রেশিও নিয়ে আমার আসলে খুব বেশি কষ্ট পাওয়ার আমার কিছু দেখছি না, কারণ যারা পড়াশোনা করেছেন অ্যাকচুয়ালি ভালো করতে চায়, আমার মনে হয় সেই সংখ্যাটাই পাশ করেছে। এখন পরবর্তী সিস্টেমগুলোতে যদি আমরা এইভাবে কামব্যাক করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় এই আগামী প্রজন্মটা ভালো করবে। এখন শিক্ষার্থীদের প্রবলেম কি, শিক্ষার্থীর প্রবলেম হচ্ছে বর্তমানে যারা আছে জিএনজি বা আলফা যেটাই বলি না কেন, অনেক এগ্রেসিভ টাইপের মনে হয়, বাবা মার কথা শোনে না, শিক্ষকদের কথা শোনে না এবং পড়াশোনা করতে চায় না। তারা টিকটক, সোশ্যাল মিডিয়া, আদার্স কাজের সাথে কিন্তু যুক্ত। এখান থেকে শিক্ষার্থীদের বেরিয়ে আসতে হবে। 2 নাম্বার অপশন যেটা আমি বলবো সেটা হচ্ছে শিক্ষক। ইতিমধ্যেই আপনারা জানেন সরকার কিন্তু একটি ভুল ডিসিশন নিতে যাচ্ছে, সেটা হচ্ছে ম্যানেজিং কমিটি হচ্ছে ওই স্কুলে শিক্ষক নিয়োগ দিবেন। এটা হচ্ছে অদক্ষ শিক্ষক নিয়োগ হবে, টাকা বাণিজ্য হবে। ফাইনালি কি ভালো মেধাবী এবং দক্ষ শিক্ষার্থী কিন্তু গড়ে তুলতে পারবে না। একাডেমিক লাইফে যদি একটা শিক্ষার্থীকে ভালোভাবে গাইডলাইন না করতে পারে, পড়াশোনা না দিতে পারে এবং সেই যদি স্কিলফুল না হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীকে তারা কিন্তু কি করতে পারবে না, 100% এফোর্ট দিয়ে পড়াইতে পারবে না, এবং তারাও কিন্তু ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে। দেখেন আমি একটা আপনাদেরকে খুবই একদম বেসিক একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে স্কুলে যারা চাকরি করেন, বিশেষ করে প্রাইমারি এডুকেশনে চাকরি করেন, এখানে যদি আমি বলি 80% যারা এমপ্লয়ি তারা কিন্তু আপনার কোনো একটা লবিংয়ে বা ঘুষের মাধ্যমে এইসব জায়গায় কিন্তু চাকরিটা নিয়েছে। এর কারণে দেখেন শিক্ষার্থীর লাইফটা নষ্ট হচ্ছে, পাশাপাশি আপনার আমার যে ভোটার আইডি কার্ড, দেখুন প্রত্যেকটা মানুষের কিন্তু নামের বানানটা ভুল আছে। মানে আপনি চিন্তা করেন একজন প্রাইমারি শিক্ষক, সে একজন নামটা সে ভুল লিখতেছে, তাহলে
শিক্ষার্থীদের আসলে কতটুকু এফোর্ট দিবে। তো আমার কাছে মনে হয় এই সিস্টেম বা এই পলিসি যদি পরিবর্তন করা যায়, মানে হচ্ছে ভালো রিক্রুট করে মেধাবী সন্তানদের যদি সুযোগ দেয়, বিশেষ করে প্রাইমারি এবং স্কুলে বা প্রতিটি সেক্টরে, কারণ শিক্ষকতা কারা করবে? যারা মেধাবী, যারা জ্ঞানী, তাদেরই শিক্ষকতা করা উচিত। আর আমি যারা আসলে শিক্ষকতা করতে চান এবং মেধাবী না, টাকা পয়সা দিয়ে অবৈধ পথে শিক্ষকতা করতে চান, তাদের কাছে অনুরোধ করব, ভাই আপনি নিজে একটু ভালো থাকার জন্য পুরো একটি প্রজন্মকে নষ্ট করবেন না। এটা হচ্ছে আমার পার্সোনালি অনুরোধ যারা টাকার বিনিময়ে শিক্ষক হতে চাই। 3 নাম্বার যে ইস্যু অলরেডি একটু আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ম্যানেজিং যে বডিটা থাকে, এইখানে কিন্তু অদক্ষ লোকের প্রচুর রয়েছে। প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠানে জীবনে কোনদিন স্কুল কলেজ মাদ্রাসায় খুব বেশি ভালো রেজাল্ট করেনি, শিক্ষার সাথে যুক্ত হয়নি, সে আবার শিক্ষাবিদ, সে হয়ে গেছে কি ম্যানেজিং কমিটির হচ্ছে সভাপতি। হয়তোবা সে বিশ্ববিদ্যালয়তে পড়াশোনা করছে, লং টাইম সে বিজনেস করে, তাকে হচ্ছে সভাপতি করা হয়েছে। সে কি? সে নাকি এখন শিক্ষাবিদ। অর্থাৎ লং টাইম সে অন্য সেক্টরে কাজ করেছে, তাকে হচ্ছে এই ক্ষমতার পারে। অর্থাৎ বাংলাদেশে কিন্তু পলিটিক্যাল একটি বড় একটি সমস্যা, যেসব দল ক্ষমতায় থাকে, যারা হচ্ছে লোকালি এমপি থাকে, তাদের কাছের লোকজনকেই কিন্তু নিয়ে ওইসব স্কুল কলেজে বসায়। এটার কারণে যেটা হয়, এই যে অদক্ষ ম্যানেজমেন্ট হলে, অশিক্ষিত ম্যানেজমেন্ট হইলে এবং এডুকেশনে অ্যাকচুয়ালি কাজ করা অদক্ষ মানুষ হইলে এই এডুকেশন সিস্টেমের কিন্তু বড় একটি লসের দিকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, শিক্ষিত হতে হবে এবং শিক্ষা রিলেটেড কাজ করে এইসব মানুষজনকে নিয়ে ম্যানেজিং কমিটি অথবা গভর্নিং বডি, যেটাই বলি না কেন, স্কুল প্রতিষ্ঠান ইউনিভার্সিটি এইসব জায়গানো বসানো উচিত। অর্থাৎ এখন কিন্তু একটি কথাই বলছে, অদক্ষ মানুষ হয়ে গেছে নেতা, আর শিক্ষিত মানুষ হয়ে গেছে হচ্ছে শিক্ষা সেক্টরে কাজ করে, তারা মূল্যায়ন পায় না, মানে রাজনৈতিক পাওয়ার নাই, তারা মূল্যায়ন পায় না। অর্থাৎ আমি এই ভিডিওতে যে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, এখানে শিক্ষার্থী, শিক্ষক এবং এই পুরো কাঠামো এবং বিশেষ করে বর্তমান সময়ে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, অদক্ষ মানুষ, মূর্খ, অশিক্ষিত মানুষ এই ম্যানেজিং যে পদগুলো রয়েছে, সভাপতি, সেক্রেটারি বা এই গভর্নিং বডি, এখানে কিন্তু প্রচুর লোক দেখা যাচ্ছে। এটা আমাদের রোধ করতে হবে। রোধ করতে পারলেই কিন্তু আগামীর বাংলাদেশ হবে হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিটাল বাংলাদেশ, সোনার বাংলাদেশ, এবং আমরা যে স্বপ্নটা দেখি সারা বিশ্ব আমাদের দিক তাকিয়ে থাকবে, সেই বাংলাদেশ। সবার কাছে অনুরোধ থাকবে, শুধুমাত্র এডুকেশন সেক্টরটা কোনো রাজনৈতিককরণ, দলীয়করণ এবং অদক্ষ মানুষকে না বসিয়ে দক্ষ মানুষকে বসিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করি।